সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছক্কা মিয়ার টমটম। এ মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাউর হবে এক চিলতে টিমটিমে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, লং টং টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরপলের চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়নো এক টাট্টু। মুখে কিচ্ছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সওয়ারি দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরপল সরিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং টং লং। টমটম কথাটা এসেছে ইংরেজির ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েকশার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঢ্যাঙা টিংটিঙে রোগা, একটু কুজো গড়ন, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় গোঁফ, চামড়ার রং রোদ পোড়া তামাটে। তেমনই তার টাট্টুও, যেমন মনিব তেমনই ঘোড়া, হাড় চিরচিরে লম্বাটে গড়ন, ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি। মাথাটা দেখে সবসময় ঠাওর করা কঠিন, এই প্রাণীটি সিংহী না প্রকৃত একটি ঘোড়া। হ্রেস্বাধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারের তাবৎ তাবৎ নেড়িকুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সই পছন্দ করে। ছক্কা মিয়ার টমটম চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না, কালের রেয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরীষ গাছের তলায় খাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি। মাঝপথে একখানে ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার কোনো নাম নেই। ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইন। বেলা গড়িয়ে সন্ধে হলো। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখে বললেন, বড়াতে আমার হতচ্ছাড়া ছামিয়ার টমটম আছে বাপস। ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলা তখন। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে। কার মুখ দেখে যে বেরিয়েছিলাম। বড়দা অত করে বললেন, তবু থামলুম না। ছ্যা ছ্যা, আমার কি আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় শিরিষতলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা কওয়া নেই, দরদস্তুর নেই। ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে ডাকলেন, হাঁ করে দেখছিস কি, উঠে আয়, এক্ষুনি একগাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে। ভেতরে খড়ের পুরু গাদার ওপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন এক গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁকা করে রাখলেন। একটু পরে আরো জনাই 2 লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরেই আচমকা চিকুর ছেড়ে মেঘ ডাকলো এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিলুম হলো তো। ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করলো, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার রওনা দি। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি করে ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যি বাপস, হাড়গোড় মরমরিয়ে ভেঙে যাওয়ার দাখিল। বাইরে হাওয়ার হইচই, মেঘের হাঁকডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই চড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা
টোপরের তেরপলে পড়তে শুরু করলো, ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক, ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে, ওর বৃষ্টির ছাট লাগবে না? রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালে নাকানি চোকানি খাবে। আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত শব্দ, টং লং টং লং টং লং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চি করে চিৎকার করে উঠছে। তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, পক্ষীরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোয়াতে থাকলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহত্ত ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। একসময় ছোট মামা হঠাৎ বাজখাই চেঁচিয়ে উঠলেন, আহ, হচ্ছে কি মশাই? আমার ওপর পড়ছেন কেন? আপনার ওপর আমি পড়লুম না আপনি আমার ওপর পড়লেন? কি বাজে কথা বলছেন? আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক? আপনি মানুষ না বরফ? আমি বরফ? আপনিই তো বরফ। ইস, কি ঠান্ডা! হাড় অব্দি জমে গেল, দেখছেন না? আমার পেছনের সোয়ারি চাপা হেসে আমার কানের ওপর বলল, ঝগড়া বেঁধে গেছে। বরাবর হয়, বুঝলেন তো মশাই? ছক্কা মিয়ার টমটমের এই নিয়ম। এমন বিদঘুটে হাসি কখনো শুনিনি। এর শ্বাস প্রশ্বাসেও যেন বরফের মতো হিম। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করে যে। লোকটা ভারী অদ্ভুত। সে ওই বিদঘুটে খিক খিক করে হাসতে হাসতে আরো যেন ঠেসে ধরল আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ও ছোট মামা। কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। টোপরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলুম, ছোট মামা, কোথায় তুমি? লোকটা সেই খিক হাসির মধ্যে বলল, আর ছোট মামা বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতবম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলুম। সুটকেসটা হাতে ঠেকলো, কিন্তু সত্যি ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল, ওদিককার পর্দাটা যেন সরে গেছে। বৃষ্টির ছাট এসে ঢুকছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছামিয়া, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও। পেছনের সোয়ারি ফের সেই বিদঘুটে হাসি এসে উঠল। এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলুম। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই শার্ট পরবেন কোথায়? ঠিকই আছেন, খুঁজে দেখুন। নেই। তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানে থামাবো। ছক্কা মিয়া চাবুক মেরে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম। তারপর আটচালায় ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিট ব্যাগটা দুহাতে নিয়েছিলাম। কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা চি করে ডাক ডেকে তেমনই নড়বড়ে পায়ে দৌড়তে লেগেছে। আমি ফ্যাল করে তাকিয়ে রইলুম। মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি আমি। প্যান্ট শার্ট ভিজে চপচপ করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলুম, কে কে? ছোট মামার সাড়া এলো, অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললুম, হ্যাঁ হ্যাঁ, তোমার কি হয়েছিল ছোট মামা? ছোট মামা আটচালায় ঢুকে বললেন, কি হবে আবার, যা হওয়ার তাই হয়েছিল। তবে বেটাকে এবার যা জব্দ করেছি আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে সুটকেস দেখে খুশি হয়ে বললেন, জানতুম
তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায় রইল? হাসলেন ছোট মামা। ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি? তবে কে? বুঝলি নে? ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকগে, এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু? রাত বিরেতে অমন দু একজন সওয়ারি ছক্কা মিয়ার টমটমে উঠে পড়ে। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে। যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হ্যাচকা টান মেরেছে যে আমি ওর সঙ্গে তেরপলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর তারপর কি হলো ছোট মামা? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুম্ফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেলুম। এক প্যাচে ওকে এমন করে ছুড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণে কোনো বাজ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হিপিয়ে হিপিয়ে কাঁদছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন। তারপর বললেন, ঘন্টা 3 কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব। জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা মুছে ফেল। বাপস! আমি শুধু ভাবছিলুম, তাহলে আমার পেছনকার সেই সোয়ারিও কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল, অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, বাপস! ছক্কা মিয়ার টমটমে তারপর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর 10 পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুন। একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের রাত 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, 1 কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবুমশাই তাহলে যাবেন কিসে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায়। চাওয়ালা মুচকি হেসে বলল, ছক্কা মিয়ার টমটমেও যেতে পারেন। ছক্কা মিয়ার টমটমের কথা ভুলেই গিয়েছিলুম। ছোট মামাও বড় গল্পের মানুষ ছিলেন। হনন করে চৌমাথায় চলে গেলুম। গিয়ে দেখি সিঁড়ির তলায় আগুন জ্বেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি। ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনই নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও বিকট চি করে ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে, এমনকি ছামিয়ার পেল্লায় গোপটারও ভোল বদলায়নি। আর সেই অদ্ভুত ঘণ্টার শব্দ, টং লং টং লং টং লং। কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘেরা টোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল। জড়সড় হয়ে কোনা ঘেঁষে রইলুম। গাছগুলো আগাপাস্তলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। পুরনো জাতখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তালগাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিলুম। মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে বাজখাই হাঁক ছাড়ল, রোকো রোকো! অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাব মতো সামনে 2 ঠ্যাং তুলে একখানা চি করে ডাক ছাড়ল। তারপর ছামিয়ার গলা শুনলুম, দারোগা বাবু নাকি? সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রোসো। সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টোপরের ভেতরে ঢুকলেন, মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে কে? বললুম, আমি 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 মানুষের নাম হয় নাকি? বলে দারোগাবাবুর টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলা থানার চার্জে, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কুবিহারী রায়। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললুম।
বঙ্কু দারোগা জলগম্ভীর স্বরে বললেন, ব্যাটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছিলুম, তারা খেয়ে শটান একটা তাল গাছের ডগায় উঠে গেল। তাকে আর নামাতে পারলুমই না। তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদপি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে? কিন্তু তার জন্যে নয়, হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা। আহা মানে? আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে দারোগা বললেন, আপনি মশাই এই মরা বাওয়া গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সওয়ারি জোটে না বলে ছক্কা মিয়া মরা বই নিয়ে যায় গঙ্গার ঘাটে? বলেন কি? তাহলে তো ভয়ের কথা। হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছু বলা যায় না। কেন 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 এ কথা বলছেন? এমন শুটকো রোগা চিপসে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় না কি না? এবার আমার খুব রাগ হলো। কি 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 বলতে চান আপনি? রাত বিরেতে আজকাল ছক্কা মিয়ার টমটমে কে জ্যান্ত কে মরা বোঝাই যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এই এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। আমার হাত সরিয়ে দিলেন জোরে। বাপস, এ তো বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না? শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? না মশাই, এমন রাতে বিস্তর শীতের চোরের হাত পাকড়েছি, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি? আমার শীতেল চোর বললেন? বঙ্কু দারোগা গলাটা ভেতরে নিয়ে বললেন, শীতেল চোরের ভূত হতে পারেন, কিছু বলা যায় না। তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালুম, পুলিশ হন আর যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগাবাবু ফের মুখের উপর টর্চ জেলে বললেন, ও হো, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন বলছি। মুখের ওপর টর্চের আলো কারি বা সহ্য হয়? টর্চ নেবান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিলুম। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল। কিন্তু এটাই বোধহয় ভুল হলো। দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিক্কুর ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টোপরের এক পাশের জরাজীর্ণ তেরপলের ওপর কাত হয়ে পড়লুম। তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেলুম। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। ভাগ্যিস রোজ দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল। আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন লাঠি সোটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো। কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, ছক্কা মিয়ার টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছামিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু। সঙ্গের লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল। কিন্তু অবাক কাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল। তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতেই তুলতে পেরেছে। সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে। কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল কে জানে। আহা বেচারা, কি ঘটল তার পরদিন শুনলুম। বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে। সাইকেলও অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকু ঝড় গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধরিবাজ চাওয়ালা। কেমন হেসে বলেছিল, ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন। সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছামিয়ার টমটমেও যেতে পারতেন। আমি হয়তো ভুল শুনেছিলুম। স্রেফ ক্রিয়াপদের গোলমাল। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছক্কা মিয়ার টমটম এখানেই শেষ হলো।